রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা মা ও বোন সহ 7 জন। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই, সিলেটে জামায়াত আমির। 1 মাসের ব্যবধানে জ্বালানির দাম বৃদ্ধি, জনগণের ওপর জুলুম। আজও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান, নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি। এই খুশিদ আলমকে কোনোভাবেই ইসলামী ব্যাংক আমরা মেনে নেব না, আমরা গ্রাহকরা মেনে নেব না। ইসলামী ভাব মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করতে হবে। উচ্চাভিলাষী বাজেট দিতে যাচ্ছে সরকার। অর্থ সংস্থানে মানুষের ওপর বাড়বে করের বোঝা, অভিমত বিশ্লেষকদের। করের বিস্তৃতি করে বেশি করা হবে নাকি যারা দিচ্ছেন তাদের উপরেই আবার বেশি চাপ দেওয়া হবে? কর দেওয়াটা সঠিকভাবে হচ্ছে না, আর একটা হচ্ছে মানুষের পকেট থেকে যাচ্ছে কিন্তু সেটা কর হিসেবে যাচ্ছে। রাশিয়ার যুদ্ধে জনশক্তি বিক্রি করা এজেন্সি সিলগালা, জানালেন মন্ত্রী। প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ ইমেইল সেবা চালুর ঘোষণা। আমরা প্রবাসীদের জন্য একটা ইমেইল এবং জিমেইল আমরা একটা কমিটি করেছি। এবং লেবাননে হামলার জেরে নেতানিয়াহু ট্রাম্প ফোন আলাপ, উত্তপ্ত বাক্য বিনিময়। পাগল ও নিমক হারাম বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রথম দিনেই বাবা মা বোন সহ মোট 7 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। আইন অনুযায়ী আগামী 29 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবারের। সকালে কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় পল্লবীর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামি স্বপ্না খাতুনকে। পরে 9টার দিকে আনা হয় মূল আসামি সোহেল রানাকেও। আদালত প্রাঙ্গণ পার করে তাদের নিয়ে যাওয়া হয় গারদ ঘরে। এরপর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনেই আদালতে হাজির হন রামিসার বাবা মা বোন সহ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে ঘটনার নৃশংস বর্ণনা দেন তারা। এটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়। আমার মতো এই বাক্যটা এসে দাঁড়াতে না হয়। মামলায় মোট 18 জন সাক্ষীর মধ্যে প্রথম ভাগে 10 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইন অনুযায়ী 29 কার্যদিবসের মধ্যে মামলার নিষ্পত্তির বাধ্যবাধকতার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলা চলাকালীন আসামির কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার দাবিও তুলে ধরেন তিনি। উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। আদালতের প্রসিডিউর অনুসারে কথা বলা ব্যতীত কোনো মিডিয়ার সামনে কথা বলতে পারেন না। আইনজীবীরা আরও জানান, মামলাটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন বিচারক। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা। যেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ। 8 বছরের শিশু রামিসা হত্যার বিচার দেখতে এখন চাতক পাখির মতো চেয়ে আছে পুরো দেশ। সবার প্রত্যাশা সর্বোচ্চ শাস্তি। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই বলেও মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতন নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। রামিসার মতো ফাহিমা হত্যারও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির। বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনার সরকারের দায়িত্ব। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম। আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম। আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপ্রিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা। আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। কোনোভাবেই যেন থামছে না হামে আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা।
হাম উপসর্গ আজও 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটে মারা গেছেন একজন নার্স। এমন অবস্থায় শঙ্কায় দিন কাটছে অভিভাবকদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সুষম খাদ্য ও মাতৃদুগ্ধ রাখতে পারে কার্যকরী ভূমিকা। রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতালের চিত্র এটি। হামের করাল থাবায় নিস্তেজ ফুটফুটে শিশুদের জীবন। চোখের সামনে সন্তানের এমন স্থবিরতা যেন কালো মেঘের মতোই অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে অভিভাবকদের জীবন। মফস্বলের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ করলেন অভিভাবকরা। গ্রামে যদি এই হামের একটা চিকিৎসা বাড়াইতো, আমাগো এই ঢাকার বাড়ি আর কষ্ট করে আসন লাগতো না। জেলা পর্যায়ে ভালোভাবে চিকিৎসা করা হইতো, তাহলে আমাদের কারো ঢাকা আসা লাগতো না আর কি। ঢাকাতে যেরকম চিকিৎসাটা আছে আধুনিক, এটা যদি কুমিল্লাতে হইতো তো আমাদের লাগে অনেক ভালো হইতো। হামে আক্রান্ত হওয়ায় সন্তানকে সুস্থ জীবনে ফেরানোর প্রয়াসেই যেন আস্থার ঠিকানায় ছুটে চলছে বাচ্চার অভিভাবকেরা। আমরা গরিব মানুষ যারা আছে, বিশেষ করে এরা তো আরো বেশি কষ্টতে আছে, যে এখানে আসার কত কষ্ট। ওখান থেকে আসতে তো অনেক কষ্ট হয়, অনেক গাড়ি করে আসতে হয়। তাহলে যদি হয়তো ওখানে যদি ভালো চিকিৎসাটা হতো তাহলে এখানে আর আসা লাগতো না। হামের বিরুদ্ধে সচেতনতার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। মায়ের বুকের দুধ যেন শিশু জন্মের সঙ্গে সঙ্গে পায়। আমাদের প্রতিটা বাচ্চাকে সুষম খাদ্য দিতে হবে যাতে তারা পুষ্টিহীনতা না ভোগে। ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু পুষ্টিহীনতায় ভোগে, এবং যখনই পুষ্টিহীনতা থাকে তখনই তার যে কোনো রোগ মারাত্মক আকার ধারণ করে। সরকারের পদক্ষেপ এবং অভিভাবকদের সচেতনতায় হামের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এখন থেকে ডেঙ্গু টেস্টে 80% খরচ বহন করবে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেই সাথে চিকিৎসকের ফি না নেয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়িতে মোবাইল কোর্টের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালাবে সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালগুলোতে ফ্লুইড সহ চিকিৎসার সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া আগামী 3 মাস ডেঙ্গু সচেতনতা কর্মসূচি চলবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমরা এক্সপেক্টেড অ্যাটাক অফ ডেঙ্গি, ওইটার হাত থেকে জাতিকে রক্ষা করবে আমরা পূর্ব প্রস্তুতি নিতে যাচ্ছি। মানে এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। দ্বিতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে গ্রাহক ফোরাম। এদিকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদানকে কেন্দ্র করে রাতে ভার্চুয়াল বোর্ড সভায় পদত্যাগ করেছেন এমডি মোহাম্মদ ওমর ফারুক। আন্দোলনকারীদের অভিযোগ, খুরশিদ আলম বিতর্কিত এসালম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী। বেলা 12টায় সংবাদ সম্মেলনে গ্রাহক ফোরাম নতুন চেয়ারম্যানের অপসারণ, পদত্যাগ করা, এমডির পুনর্বহাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং এসালমের সম্পদ এবং শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয়ের দাবি পুনর্ব্যক্ত করেন আন্দোলনকারীরা। বাংলাদেশ ব্যাংকের বিগত ফ্যাসিবাদের সময় ডিজিএম ছিলেন খুরশিদ আলম। এই খুরশিদ আলমকে কোনোভাবেই ইসলামী ব্যাংক আমরা মেনে নেব না, আমরা গ্রাহককে মেনে নেব না। ইসলামী ভাব মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে আসতে না পারেন, ব্যাংক কার্যক্রমকে গতিশীল করতে না পারেন, সেই কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অযোগ্যতা এবং অযোগ্যতার কারণে আমরা তার পদত্যাগ দাবি করছি। আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলমান। ধারকর্য আর অর্থনৈতিক সংকটের মধ্যেই উচ্চাভিলাষী বাজেট দিতে যাচ্ছে সরকার। বিএনপি সরকারের প্রথম বাজেট প্রায় চূড়ান্ত, তবে বাজেট বাস্তবায়ন নিয়ে রয়েছে শঙ্কা। বিশ্লেষকরা বলছেন, সামর্থ্য না থাকলেও ঋণ করেই বড় ব্যয়ের পরিকল্পনা করছে সরকার। তারা বলছেন, অর্থসংস্থানে সাধারণ মানুষের ওপর বাড়বে করের বোঝা। বিস্তারিত রিয়াজ সুমনের রিপোর্টে। উচ্চ মূল্যস্ফীতি, বড় অঙ্কের রাজস্ব ঘাটতি আর ব্যবসা বাণিজ্যে মন্থর গতিসহ নানামুখী চাপে দেশের অর্থনীতি। ফলে তহবিল সংকটে অনেকটা ঋণ করে চলছে সরকার। ঠিক এই সময়ে আসছে বিএনপি সরকারের প্রথম বাজেট। 9,30,000 কোটি টাকার এই বাজেটকে উচ্চাভিলাষী বলছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারের ঋণের বোঝা আরো বাড়বে। এখানে বলার অপেক্ষা রাখে না
যে বাংলাদেশ কিন্তু ঋণ ফাঁদে পড়ে যাওয়ার একটা ঝুঁকিতে আছে, যেটা আমাদের 10 বছর আগে $2 বিলিয়ন ছিল আমার বৈদেশিক ঋণ পরিষেবা, সেটা আমার এখন $5 বিলিয়ন ছাড়িয়ে চলে যাবে, $6 বিলিয়ন দিকে চলে যাবে। এই ঋণগুলো যদি অপ্রয়োজনীয় হয় অথবা এগুলোকে যদি এড়িয়ে যাওয়া যায় অথবা এই ধরনের প্রকল্পগুলো যদি এক্ষুনি না নিয়ে পিছিয়ে দেওয়া যায়, সেটি একটি দেখবার বিশেষত। বড় অঙ্কের ব্যয় সামাল দিতে রাজস্ব আদায়ের লক্ষ্য বাড়ানো হচ্ছে আসছে বাজেটে, যাকে অনেকটা অবাস্তব বলছেন বিশ্লেষকরা। তাদের মতে এনবিআর এর বিদ্যমান সক্ষমতায় প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আদায় অসম্ভব। একই সঙ্গে মানুষের উপর করের বোঝাও বাড়বে। সম্পদ আহরণের দিকে তারা একটা জোর দিবেন এটা বলছেন। আমাদেরকে দেখতে হবে যে সেটা কি করের বিস্তৃতি করে বেশি করা হবে নাকি যারা দিচ্ছেন তাদের উপরেই আবার বেশি চাপ দেওয়া হবে। কর প্রশাসনের ডিসক্রিশনারি পাওয়ারের কারণেই দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে কর দেওয়াটা সঠিকভাবে হচ্ছে না, আর একটা হচ্ছে মানুষের পকেট থেকে যাচ্ছে কিন্তু সেটা কর হিসেবে যাচ্ছে না, এটা ব্যক্তির পকেটে চলে যাচ্ছে। এই যে কর প্রশাসনের ডিসক্রিশনারি পাওয়ার, এটা করাটা খুবই জরুরি। বাজেটে 2,43,000 কোটি টাকার ঘাটতি রাখা হচ্ছে, যা চলতি বছরের চেয়ে 19% বেশি। এই ঘাটতি মেটাতে বিপুল পরিমাণ দেশি বিদেশি ঋণ দিতে হবে সরকারকে। 1,16,000 কোটি টাকা ইতিমধ্যে সরকার ঋণ নিয়েছে ব্যাংক থেকে। তো সরকার ঋণ নিবে, কারণ যেহেতু ব্যবসায়ীরা ঋণ নিচ্ছে না, আর এত হাই ইন্টারেস্ট রেট দিয়ে ঋণ নিয়ে সেই ঋণ কোনোদিন আর ফেরত দেওয়া যাবে না। আগামী অর্থ বছরে 6.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে বাজেট পরিকল্পনায়, আর মূল্যস্ফীতি 7.5% বেঁধে রাখার লক্ষ্য সরকারের। বর্তমান বাস্তবতায় এই লক্ষ্য অর্জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। রাশিয়ায় মানব পাচারে জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, অভিযোগ পাওয়া সংশ্লিষ্ট এজেন্সিগুলো ইতিমধ্যে সিলগালা করা হয়েছে। মঙ্গলবার রাজধানী ইস্কাটনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রম বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না, সেই সাথে বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিশেষ একটি ইমেল সেবা চালুর ঘোষণা দেন মন্ত্রী। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। আমরা এটা মেসেজ দিতে চাই যে এই রুটে মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা, আমরা কাউকে ছাড়বো না। আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে। বিল্ডিং কোড না মেনে আর স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞদের মতে বিল্ডিং কোড প্রয়োগে নজরদারি না থাকা এবং হাসপাতাল পরিচালনার প্রমিত কার্যনির্দেশনা না থাকায় অনিয়ন্ত্রিতভাবে চলছে সরকারি বেসরকারি হাসপাতাল। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। সারিবদ্ধ 3 থেকে 4টি বিল্ডিং নিয়ে রাজধানীর মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, যার কোনোটা দেখতে আবাসিক ভবন, আবার কোনো অংশ বাণিজ্যিক ভবনের মতন। যদিও আশপাশে আবাসিক ভবনের মধ্যে এমন প্রতিষ্ঠান কিভাবে গড়ে উঠল তা তর্কের বিষয়। বিশেষজ্ঞদের মতে জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী হাসপাতালের ভবন হবে বিশেষায়িত, যা আবাসিক বা বাণিজ্যিক ভবন থেকে একেবারেই আলাদা। বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের উচিত জরুরি ভিত্তিতে প্রত্যেকটি ক্লিনিক, হসপিটাল এবং স্বাস্থ্যকেন্দ্র নিজ নিজ স্ট্যান্ডার্ডাইজেশন তৈরি করা এবং সেটা মনিটরিংয়ের মাধ্যমে নবায়নযোগ্য সার্টিফিকেশনের ব্যবস্থা করা। গত 27 মে এই হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে এই মৃত্যুর জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সীমাবদ্ধতা কম দায়ী নয়, কেননা একটা হাসপাতালের অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ও সাধারণ ওয়ার্ড কিভাবে চালাতে হবে সেই বিষয়ে সরকারের কোনো প্রমিত কার্যনির্দেশনা বা এসওপি নেই। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোর জন্য একটি গ্রহণযোগ্য একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল থাকা দরকার। আমাদের দেশে হাসপাতালগুলোতে এই বিষয়টার আসলে অভাবটা আমরা সব জায়গায় দেখি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আন্তর্জাতিক কিছু মানদণ্ড ও জাতীয় নীতিমালার উপর ভিত্তি করে দেয়া হয় বেসরকারি হাসপাতালের অনুমোদন। তবে হাসপাতাল শাখার সাবেক পরিচালক জানান, নীতিমালা লঙ্ঘন করে পোস্ট অপারেটিভ ওয়ার্ড পরিচালনা করছিল আদ্দিন।
ইন্টারন্যাশনাল কিছু রুল মেনটেন করতে হয় যে আচ্ছা ঠিক আছে একটা আইসিইউ হইতে কি হইতে হবে, সিসিইউ হইতে কি, এগুলো কতগুলো বিষয় তো থাকে আর কি। এগুলো প্লাস দেশের প্রেক্ষাপটে এক ধরনের রুল। একদিন তো মেডিকেল কলেজ আইসি হ্যাঁ জি জি, এখন তখন যে মান্যটা ছিল সেই মান্যটা হয়তো তারা মানে ভায়োলেট করতে পারে অথবা কোনো মিসম্যানেজমেন্ট করতে পারে। বিশেষজ্ঞদের মতে জবাবদিহিতা নিশ্চিত করতে না পারায় কিছু হাসপাতাল হয়ে উঠেছে মানুষ হত্যার কারখানা। বিএমডিসি বা এই ধরনের কোনো কর্তৃপক্ষীয় নিয়ন্ত্রণ না থাকার কারণে বাংলাদেশে এই ক্লিনিকগুলো, হাসপাতালগুলো কি নির্বিচারে মানুষ হত্যা করে চলেছে, এটি বিবেচনা করা প্রয়োজন। পরিদপ্তর তৈরি করা দরকার, যেগুলো শুধুমাত্র বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে তারা নজরদারি করবে এবং মানসম্পন্ন রাখার জন্য কাজ করে যাবে। তবে প্রত্যাশা 6 নবজাতকের মৃত্যুই যেন দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার শেষ ঘটনা হয়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বাবা মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ঢাকা থেকে হেলিকপ্টারে তোফায়েল আহমেদের মরদেহ নেওয়া হয়েছে ভোলায়। এ বিষয়ে আরও জানাতে ভোলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মঞ্জুর আলম। মঞ্জুর, যেমনটি আমরা জানি যে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় নেওয়া হয়েছে, তার দাফন সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ? অর্থই আপনি যেরকমটা বলেছেন, কিছুক্ষণ আগেই ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ভোলায় তোফায়েল আহমেদের মরদেহ এসেছে। তো এখন তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা রয়েছি ভোলা সরকারি স্কুল মাঠে। এই অনুষ্ঠিত হবে। তো আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন, তারা কঠোর অবস্থানে রয়েছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং জানাজার স্থানে যাতে কোনো ঝামেলা যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টি তারা নজরে নিয়ে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তো আমরা কথা বলেছি তার আত্মীয় স্বজনদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন এখানকার জানাজার প্রথম পর্ব শেষ করে কিন্তু তার গ্রামের বাড়ি কোরালিয়া, দক্ষিণ দিগুলদি কোরালিয়া ইউনিয়নে দ্বিতীয় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে বিকাল 3টায়। সেই জানাজা শেষ করেই কিন্তু তাকে তার বাবা মায়ের পাশেই কিন্তু চিরনিদ্রায় দাফন করা হবে এবং তার পরিবারের সদস্য থেকে এখন পর্যন্ত এখানে উপস্থিত রয়েছেন তার একমাত্র কন্যা, সে রয়েছেন এবং তার যে জামাই রয়েছে সেও কিন্তু এখানে অবস্থান রয়েছে। এছাড়া পরিবারের সদস্যরা কিন্তু অনেকেই আসলে উপস্থিত হতে পারেননি, রাজনৈতিক কারণেই কিন্তু তারা সবাই এই ভোলা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি আমরা বলতে যাই, তারা কিন্তু এখন পর্যন্ত ওরকমভাবে সবাই উপস্থিত হয়নি এবং সাধারণ মানুষ কিন্তু আজকে তোফায়েল আহমেদের জানাজায় অবস্থান করেছেন, তারা অংশগ্রহণ করেছেন। তো সব মিলে বলা যায় যে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় কিন্তু কিছুটা আতঙ্ক উৎকণ্ঠাই রয়েছে। এখন জানাজা অনুষ্ঠিত হবে, আমরা পরবর্তীতে তোফায়েল আহমেদের সর্বশেষ তথ্য জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ভোলা থেকে ফিরছি স্টুডিওতে। অর্থই ধন্যবাদ আপনাকে। মঞ্জুর আলম জানাচ্ছিলেন ভোলা থেকে। খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জানান, বাজেটে নির্বাচনের বরাদ্দ আসার পর জুলাই আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সকালে রাজধানীর গুলশান বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, 2 সিটিতে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, তবে প্রশাসক নিয়োগের পর এখন কিছুটা কাজের গতি বেড়েছে। কাজে গাফিলতির অভিযোগে গতকাল দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন দিব। জুলাই আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে এই বিষয় নিয়ে আমরা যৌথ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিব। তবে আমার উপলব্ধি, আমি নিজে এখনো বলছি যে ঢাকা অনেক বড় একটি মহানগর, এখানে অনেক লোক বসবাস করে। এখানে ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল লোক, জনপ্রতিনিধি যত দ্রুত আসবে তত দ্রুত নাগরিক সেবা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। অংশীজনদের চাহিদার ভিত্তিতে 2027 সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেন, রমজান মাস বিবেচনায় এসএসসি পরীক্ষার তারিখ এগিয়ে 7 জানুয়ারি করা হয়েছিল। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। আমাদের সকলেই বলেছে যে রোজার আগেই শেষ করে দেন, এই রোজার 1 মাস তারা পড়াটেবিলে বুঝবে না, তাই আমরা তো আলোচনা করে ডিক্লেয়ার করেছি। এখন দেখছি আপনারা বলছেন, তো ঠিক আছে, আমরা পাবলিক ওপিনিয়ন পোল যদি হয় আবার আমরা বুঝতে পারি, এত কিছু না।
মানে রোজার কারণে এটা এক মাস এগিয়ে আসছে, তা নাহলে তো আমরা চেয়েছি এটা ফেব্রুয়ারি লাস্ট উইকে। বাগেরহাটে খানজাহান রহমতুল্লাহ আলাইহি মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। নির্বাক মানসিক ভারসাম্যহীন মায়ের আকুতি বুঝবে কে? মায়ের কোনো ঠিকানা কিংবা নাম পরিচয় জানে না কেউ। কুমির সরানোর বিষয়ে মাজার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। জামাল হোসেন বাপ্পার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্বাক মানসিক ভারসাম্যহীন মমতাময়ী মা, হাতে সন্তানের পোশাক। হতভাগা মা জানে না তার কলিজার টুকরো এখন না ফেরার দেশে। সামনেই ব্যাগে মোড়ানো অবস্থায় পড়ে আছে মেয়ে ফাতেমার মরদেহ। আনুমানিক 1 বছর বয়স থেকেই মানসিক ভারসাম্যহীন মায়ের সাথে ফাতেমার ঠিকানা বাগেরহাটের খানজাহান রহমতুল্লাহ আলাইহির মাজার দিঘির ঘাট ও আশপাশের এলাকা। হাসি খেলা, দিঘিতে গোছল, ঘাটে খাওয়া, ঘুমানো ছিল তার নিত্যদিনের বেড়ে ওঠার গল্প। কিন্তু কে জানতো সেই দিঘিতে থাকা কুমির প্রাণ কেড়ে নেবে ফাতেমার? প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দিঘিতে গোসলে নামলে কুমিরে টেনে নিয়ে যায় ফাতেমাকে। সবার চোখের সামনেই হারিয়ে যায় শিশুটি। এগিয়ে আসার সাহস করেনি কেউ। পরে মঙ্গলবার ভোরে তার মরদেহ ঘাটের পাশ থেকে উদ্ধার করে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তখন আর কি ধরেছে, ওর মা তখন চিৎকার করলে আমরা সব দৌড়ে আসছি। ফিরে সবার কাছে চায় চিনতে খায়, পাগল মানুষ, ওর মাও পাগল। মানসিক ভারসাম্যহীন মা ও তার মেয়ে ফাতেমার পরিচয় জানাতে পারেনি পুলিশ ও মাজার সংশ্লিষ্টরা। কিভাবে এটাকে ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি নয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। কুমির সরানো হবে কিনা এ ব্যাপারে আলোচনা করে ব্যবস্থা নেবে প্রশাসন। মরদেহের দাফন ও পরবর্তী ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তারা। আপাতত এই ঘাটকে নিরাপদ করা, এই দিঘিকে নিরাপদ করা পর্যন্ত আমাদের এই কুমিরকে অন্যত্র স্থানান্তর করার বিষয়ে আমরা 2-1 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হঠাৎ পদত্যাগ মানতে পারছেন না তার নির্বাচনী এলাকাবাসী। মন্ত্রিত্ব পাওয়ার 3 মাসের মাথায় কেন তিনি পদত্যাগ করলেন তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। গুঞ্জন রয়েছে শুধু স্বাস্থ্যগত কারণে নয়, দলীয় বিরোধ সহ নানা কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রথমবার সংসদ সদস্য, এরপর পার্বত্য বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাওয়ার 3 মাসের মাথায় পদত্যাগ করলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। অসুস্থতাজনিত কারণ দেখিয়ে হঠাৎ দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে হতাশা নেমে আসে নেতাকর্মীদের মাঝে। ওনাকে জোর করে যদি কেউ পদত্যাগে বাধ্য করে, এটার জন্য জনগণ ভালোভাবে নেবে না। এখানে এখন আমাদের অপেক্ষা করতে হবে, এখানে আরো কোনো কিছু না কোনো কিছু হয়তো থাকতে পারে। তার এই পদত্যাগ ঘিরে নির্বাচনী এলাকায় রয়েছে নানা গুঞ্জন। শুধুমাত্র অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করেছেন তা মানতে নারাজ অনেকেই। আরো অনেক কথা লুকিয়ে থাকতে পারে, সেই বিষয়টা আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও পুনর্বিবেচনা করার জন্য আমি আহ্বান জানাবো। পার্বত্যবাসীর উন্নয়নের জন্য কাজ করবেন এমন একজনকে মন্ত্রী হিসেবে দেখতে চান পার্বত্যবাসী। আমরা খুবই আশাহত হয়েছি এবং ভবিষ্যতে যেন যোগ্য কাউকে এই পদে আমরা দেখতে পারি, এটাই আশা করছি। দলীয় সিদ্ধান্তের বাইরে তো উনি কখনো যেতে চাননি এবং যাবেনও না। মনে করি যে উনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। দলের প্রতি আনুগত্য ও দায়িত্ব পালন বিবেচনায় দীপেন দেওয়ানকে আবারও মূল্যায়ন করা হবে এমন প্রত্যাশা পার্বত্যবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের খবর প্রকাশ হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস, 2 নেতার এই আলাপ অত্যন্ত উত্তপ্ত ছিল বলেও জানানো হয়। এ সময় নেতানিয়াহুর ওপর নিজের রাগ প্রকাশ করেন ট্রাম্প, বলেন তার হস্তক্ষেপে নেতানিয়াহুকে জেলে যেতে হয়নি। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাগল ও নিমক হারাম হিসেবেও অভিহিত করেন তিনি।
এর আগে লেবাননে ইসরায়েল হামলা বন্ধ না করলে আলোচনা প্রত্যাহারের হুমকি দেয় ইরান। এরপরেই নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন। নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 10টায় জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে এই আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হবে। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়ছেন সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেস কাকাউরিস। সদস্যভুক্ত দেশগুলোর ভোটে বাংলাদেশের প্রার্থী বিজয়ী হলে দীর্ঘ 40 বছর পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি এই গৌরব অর্জন করবেন। ইউক্রেন জুড়ে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর চলা এই ভয়াবহ আগ্রাসনে রাজধানী কিয়েভ, খার্কিভ এবং দিনিপ্রো সহ একাধিক শহরে প্রাণহানি এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে ন্যাটো সদস্য রাষ্ট্র রোমানিয়ার একটি আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানার পর সংঘাত ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রাতের নিস্তব্ধতা ভেঙে ইউক্রেনের বিভিন্ন শহরে বৃষ্টির মতো আছড়ে পড়ে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। দিনিপ্রো শহরে আবাসিক ভবনে এই হামলায় ঘটে বহু হতাহতের ঘটনা। বাদ যায়নি রাজধানী কিয়েভ এবং খার্কিভও। মুহুর্মুহ বিস্ফোরণে আতঙ্কিত হাজারো মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে পাতাল রেলের আশ্রয় কেন্দ্রে। একাধিক আবাসিক ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আরও মানুষের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের এই উত্তাপ লেগেছে প্রতিবেশী ন্যাটো রাষ্ট্র রোমানিয়াতেও। লক্ষ্যভ্রষ্ট রুশ ড্রোনের আঘাতে সেখানে মা ও শিশু আহত হওয়ায় সংঘাত পুরো ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তীব্র ক্ষোভ জানিয়েছে দেশটি। নিবির আমিন, নিউজ 24। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে বড় অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা বন্ধে রাজি হয়েছে। এমনকি বৈরুতে নতুন করে সেনা না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর মার্কিন প্রস্তাব মেনে নেয়ার খবরে তেহরানে সমাবেশ করেছে ইরানিরা। এদিকে বর্তমান পরিস্থিতিকে চরম উদ্বেগজনক বলে সতর্ক করেছে জাতিসংঘ। আবারও যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট জানান, তার সফল মধ্যস্থতায় সংঘাত বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক ফোন আলাপে এই সমঝোতা হয়। নেতানিয়াহু কথা দিয়েছেন, বৈরুতে আর কোনো ইসরায়েলি সেনা পাঠানো হবে না। পাশাপাশি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের থমকে থাকা আলোচনাও এখন দ্রুত গতিতে এগোচ্ছে। তবে এই সমঝোতার মধ্যেও কড়া শর্ত জুড়ে দিয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ যদি তাদের আক্রমণ না থামায় তাহলে বৈরুতে আবারও জোরালো সামরিক অভিযান চালাবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে হিজবুল্লাহ। এমন আংশিক যুদ্ধবিরতির ঘোষণার পরপরই লেবাননের প্রতি সমর্থন জানিয়ে ইরানের রাজধানী তেহরানে আনন্দ সমাবেশ করেছে হাজারো মানুষ। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করেছে, সংঘাতের এই নতুন রূপ অত্যন্ত বিপজ্জনক এবং এটি পুরো অঞ্চলে নতুন করে চরম উদ্বেগজনক উত্তেজনা তৈরি করছে। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিবাদের জেরে এলোপাথারি গুলিতে সন্দেহভাজন হামলাকারী সহ 7 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মাস্কাটিন শহরের 2টি বাড়ি এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায় 52 বছর বয়সী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড তার পরিবারের 6 সদস্যকে হত্যার পর নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন। বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ তৌফিকুল ইসলাম টিপু। বগুড়ার আঞ্চলিক ভাষার গানকে জনপ্রিয় করে তোলায় রয়েছে তার বিশেষ ভূমিকা। মুক্তিযুদ্ধ, সমাজ ও সমসাময়িক বিষয় নিয়ে তার রচিত এবং সুরারোপ করা অসংখ্য গান দেশ জুড়ে সমাদৃত। 80 ছুঁই বয়সী এই বীর মুক্তিযোদ্ধার সৃষ্টিগুলো সংরক্ষণের দাবি সঙ্গীত প্রেমীদের।
হামরা বগুড়া সোল এই গানটি যেন নতুন করে পরিচয় করে দেয় বগুড়াকে। তৌফিকুল আলম টিপুর লেখা এই গান 1983 সালে বাংলাদেশ টেলিভিশনের প্রচারের পর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ওই কালো সুরিডা, গ্যাঞ্জাম লাগিছে গ্যাঞ্জাম ও সুকিমনের মতো অসংখ্য জনপ্রিয় গান মানুষের মুখে মুখে ফেরে আজও। শুধু গান নয়, কোরিওগ্রাফড অ্যাক্রোবেটিক নামে নতুন পরিবেশনা শৈলীরও প্রবর্তন করেন তিনি। 1976 সালে প্রতিষ্ঠা করেন বগুড়া ইউথ কোয়ার। আঞ্চলিক ভাষার গানকে তিনি তুলে আনেন জাতীয় পরিসরে। মুক্তিযুদ্ধ, সমাজ, শিক্ষা ও মানবতার নানা গল্প নিয়ে সহস্রাধিক গান লিখেছেন তৌফিক টিপু। শুরু করেছেন এই মুক্তিযোদ্ধা নিজেই। নতুন প্রজন্মের অনেক শিল্পীর কাছে এখনো অনুপ্রেরণার নাম টিপু ভাই। তার সৃষ্টিগুলো সংরক্ষণ করে ভবিষ্যতের কাছে পৌঁছে দেওয়ার দাবি সঙ্গীত প্রেমীদের। এই গানগুলো প্রথমত যেটা স্ক্রিপ্ট আর সেগুলোও সংরক্ষণ করা দেওয়ার পাশাপাশি যে গানগুলো আমরা করেছি এ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে, সেই প্রোগ্রামের গানগুলো সংরক্ষণ করা দরকার। বগুড়ার আঞ্চলিক গান মানে আমাদের বগুড়া ইউথ কোয়ারের টিপু আঙ্কেল। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌফিক আলম টিপু এখনো তারুণ্যের উদ্দীপনা নিয়ে নতুন শিল্পীদের পথ দেখিয়ে চলছেন বলে জানান সংশ্লিষ্টরা। এই আঞ্চলিক গান সমাদৃত নিয়ে বগুড়াকে সাংঘাতিকভাবে একটি পরিচিতি ঘটাচ্ছে দেশে এবং বিদেশে। জীবনের পথে আছে কিছু আক্ষেপ, কিছু অভিমান। বয়স 80 ছুঁই ছুঁই হলেও বার্ধক্য ছুঁতে পারেনি 71-এর রণাঙ্গনের এই বীর যোদ্ধাকে। আমি চ্যানেলগুলোর কাছে যাবো কেন? চ্যানেলগুলো আমার কাছে আসুক, এটা এক ধরনের আশা, মানে এটা ধরো এক ধরনের অভিমানও। আমি যাবো কেন? সাধারণ মানুষের ভালোবাসায় গানগুলো বেঁচে থাকুক, তার জন্য সহযোগিতা চান সবার প্রিয় টিপু ভাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।